যে ফরিদ ভাই, উম, আমার ভাইকে মারতেছে বাঁচান, হবিগঞ্জে সার্জিস আলমের আকুতি। ইত্তেফাক হেডলাইন করেছে, আমার ভাইকে মারতেছে বাঁচান ভাই, হবিগঞ্জে সার্জিসের আকুতি। সার্জিস আলম, ওদের গাড়ি বহরে হামলা করেছে, সার্জিস আলমকে অবরুদ্ধ করে রেখেছে। অভিযোগ ছাত্রদল যুব দলের বিরুদ্ধে। ঘটনা জুলাই মাসে চলছে। এ বিষয়ে যদি একটু মন্তব্য করেন ফরিদ ভাই। শুনেন, কেউ যদি অন্যের জন্য গর্ত ঘুরে, সেই গর্তে কিন্তু শেষে নিজেও পড়ে, এরকম একটা প্রবাদ আছে। অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেও পড়তে হবে। এই যে আমার ভাবির পোলা সার্জিস মলম, তারপরে পেটকে নাইদ ইসলাম, তারপর আমার ভাবির পোলা আছে কালাপাড়া, ওই দাঁড়িয়ালা একটা আছে, দাঁড়িয়ালা একটা আছে না, কি যেন নাম, পাটোয়ারি নাকি ফাটোয়ারি, না কি আর যেন নাম, কি যেন নাম ভুলে গেছি। তো আমার ভাবির পোলারা এতদিন মব করেছে, মানুষকে যেখানে ইচ্ছা সেখানে পিটিয়েছে, ঘরে পিটিয়েছে, বাইরে পিটিয়েছে, জেলের ভিতরে মেরেছে, জেলের বাইরে মেরেছে, আদালত চত্বরে মেরেছে, কিছুই তো এখনো শুরুই হয় নাই। এই ওয়াকার বাহিনী আর ভাবির পোলাদের মামুরা থাকতে যেভাবে উষ্টা গোতা খাইতেছে, কেবল তো শুরু, কিছুই তো হয় নাই এখনো। পাবলিকের ওই যে গাল ফলাম তারিখ বলছে না, পাবলিকের ফুটবলের মতো সরাবে। আমি বলে আসছি তো, যে শুধু ওয়াকারকে ফিরে যেতে দেখেন না, এ আমার ভাবির পোলাদের এই 6 এমপি হয়েছিল অনুরোধের আসরে, রাস্তাতে হাঁটতে পারবে না, রিক্সাওয়ালা এদের জুতা মারবে, হকারেরা এদের লাথবে, উষ্টাবে, ফুটবলের মতো সরাবে। বিএনপি লাগবে, ছাত্রদল লাগবে। আমি বহুবার বলেছি যে ছাত্রদল বিএনপি যেদিন এদের আজকারা দেওয়া বাদ দিবে, এদের হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না, জামাতকে খুঁজে পাওয়া যাবে না। আপনারা কেউ কেউ অনেকেই দেখি জামাতের অনেক ক্ষমতাধর মনে করে, না, দিন শেষে জামাতের আশ্রয়স্থল ওই বিএনপি, দিন শেষে। এবং দেখবেন সামনে আরো কি কি ঘটে। এদের পরিণতি ভোগ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। যারা পালায় যাবে তারা তো যাবেই, কিন্তু যারা দেশে থাকবে, এই পাবলিক শুধু ক্ষমতার পরিবর্তন লাগবে না, শুধু সেনাবাহিনীকে শুধুমাত্র ব্যারাকে ফিরে যেতে দেন। এই বিএনপির আমলেই এই ডিসেম্বর আগে দেখেন এরা কয়বার করে উষ্টা খায়, পাবলিক ওরা কিভাবে ফুটবলের মতো সরায়। এগুলো তো শুরু, পাপে বাপকে ছাড়বে না, ধরবে এদেরকে ফরিদ ভাই, জনগণ। যুবদল ছাত্রদল কেন আক্রমণ করবে? যুবদল ছাত্রদলের কি প্রতিদ্বন্দ্বী সার্জিস আলমরা বা এনসিপিরা, বা সমকক্ষ কিনা? দল আমি তো, হ্যাঁ আমি তো মনে করি বিএনপির এখানে আক্রমণ করার দরকার কি, যুব দল ছাত্র দল, এরা এরা সারা দেশে মিলে তারা 500 হবে না। কারণ এদেরকে অনুরোধের আসলে এমপি আইনে বানায় দেওয়া হয়েছে শোপিসের মতো। আওয়ামী লীগ বা বিএনপির একটা ওয়ার্ডে যত লোক আছে সারা বাংলাদেশে ভাবির পোলাদের আছে নাই। ওই ছাত্র দল এদের, এদের ওই কি, ওই রাস্তার কচু পশ্চাৎ দেশে ডলার ডলার দরকার ছিল না, পাবলিকের হাতে ছেড়ে দেয়, পাবলিকই বুঝবে এদের কি করবে। শুধু পাবলিককে ছাত্রদল ভেটো না দিলেই হবে, দেখবেন এদের কি হবে। ছাত্রদল এদের পেটাইছে যদি সত্য হয়ে থাকে, তাতে এদের ইজ্জত বাড়ছে, ইজ্জত কমে নাই। এদের, আমার ভাবির পোলাদের, এই ন্যাশনাল কটকটি পার্টি, এদের তো ইজ্জত বাড়ছে। আমার মনে হয় ছাত্রদল এদের প্রেস ইজ্জত বাড়ছে না, কারণ এরা তো লাথি খাবে সাধারণ মানুষের, কোন সংগঠিত রাজনৈতিক দলের না। এদের কপালে আরো শনি আছে, দেখতে পারবেন আমার ভাবির পোলাদের। শুধু বেড়াকে ফিরে যেতে দেন, বেড়াকে শুধু সেনাবাহিনী ফিরে যেতে দেন, আমি বারবার এটা বলেছি। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেকটা ঘটনা। সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, রাকসুর জিএস, দুজন ছাত্রকে প্রচন্ড মারধর করেছে। তারপর মামলা হয়েছে ওই যারা মার খেয়েছে তাদের নামে, এবং তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা এখনো কি ইউনুসের সময় আমরা এমনটা দেখেছি? এই ঘটনা ঘটেছে। আবার গতকাল আমাদের হোম মিনিস্টার বলেছেন, আইনশৃঙ্খলার উন্নতি না হলে দেশে বিনিয়োগ আসবে। এখন আইন শৃঙ্খলা আসলে উন্নতির করার মতো সরকারের কি আদৌ কোনো সদিচ্ছা আছে? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা একটু যদি দেখেন। আবার এটাকেও আপনি জুড়ে দিতে পারেন যে সার্জিস আলমদের উপরে হামলা, যেটা অভিযোগ ছাত্রদল যুব দলের বিরুদ্ধে, আইন শৃঙ্খলাটা আসলে অবনতিটা ঘটাচ্ছে কারা? এখন 19 ঘর পাড়া 20 ঘরই তারা, আইন শৃঙ্খলার অবনতি করে কারা, এটা তো আমি খুঁজে পাইতেছি না। তারাই তো সব জায়গায়, সরকারি দলেও তারা, বিরোধী দলেও তারা, অনুরোধের আসরে স্বতন্ত্র এমপিও তারা। এইখানে কার উপরে দোষ দেয়? এই আমাদের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী। এই কথাটা তো আমরাই বারবার বলে আসছিলাম, আপনার চ্যানেলও করেছি, যে যেই দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকে না, আইন শৃঙ্খলা অবনতি ঘটে, সেই দেশে কেউ বিনিয়োগ করবে না, কোনো পাগলেও না। এটা তো আমরা বলে আসছি। তখন আমাদের বলা হইলো আমরা ভারতের দালাল,
আওয়ামী লীগের দোসর। এখন তাহলে কি এই আমাদের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী কি আওয়ামী লীগের দালাল হয়ে গেল, ভারতের দোসর হয়ে গেল, শেখ হাসিনার দোসর হয়ে গেল? আমরা তো এটা বারবার বলে আসছি, এই কথাটাই তো বলি। আর আপনি তো যেটা ওনার বলেন, যদি সদিচ্ছা থাকতো, হোম মিনিস্টারের সদিচ্ছা থাকলে, যেই ছেলেগুলোকে মারা হলো ওরা গেল জেলে, যে মারলো তার কিছুই হলো না। আহা, এই জন্যই তো প্রবাদ আছে, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। এটাই তো বাংলাদেশের রাজনীতি। মানে যে মাইরও খাইলো, জেলেও গেল। আর যে শিবিরের জঙ্গি আম্মার বুক ফোলায় সিনা টান করে করতেছে, ভালো করেছে। যেহেতু আইন আদালত কাজ করতেছে না, জনতার আদালতে আম্মারদেরও বিচার হবে, আম্মারদের মামুদের ওয়াকারেরও বিচার হবে, আম্মাদের পাপ ইউনুসেরও বিচার হবে, আম্মারদের খালাতো ভাই ভাবির পোলাদেরও বিচার হবে। গণ আদালতে এদের বিচার করবো আমরা, যদি আমরা বেঁচে থাকি। এই আমরা মরে গেলেও সমস্যা নেই, বাংলার জনগণ এদের বিচার করবে গণ আদালতে। এই সমস্ত জঙ্গিদের, এই শিবিরের জঙ্গিদের। স্বরাষ্ট্রমন্ত্রী পারে নাই, স্বরাষ্ট্রমন্ত্রী তো পারবে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এদের কাঁধে চড়েই তো ক্ষমতা এসেছে। বিএনপিরা তো বলেই দিয়েছে তারা দুই বাপের এক পোলা। সারা জীবন শুনে এসেছি যে এক বাপের দুই পোলা হয়। এই প্রথম আমরা শিখলাম যে দুই বাপের এক পোলা হয়, সেটা হলো শিবির আর ছাত্রদল, বিএনপি আর জামাত। আঁচলে বিপ্লব, সুরে দাবানল, শ্রাবণের মেঘে এবার গর্জনের ভাষা, ভিটুরানি পাল। তারপর শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ফার্স্ট ক্লাস বিউটি পাল। বিউটি পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, মাস্টার্স, ফার্স্ট ক্লাস, ফার্স্ট। কিন্তু তিনি গ্রামের একটা ছোট্ট প্রাইমারি স্কুলে পড়ান। তাকে নিয়ে কেন ট্রোল করা হলো এবং ট্রোলের বিপরীতে প্রতিবাদের বন্যায় কেন ভেসে গেল? হঠাৎ করে কি আমাদের সমাজে কোথাও একটা টান পড়েছে, একটা প্রতিবাদী হয়ে উঠছে মানুষ? আপনার কি মনে হয় ফরিদ? বিউটি রানী পাল অন্ধকারের মধ্যে আশার আলো জাগিয়েছে। তার এই কাজটার মধ্য দিয়ে আমরা যে আশাহত হয়ে গেছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম, তিনি আমাদের সাহস জুগিয়েছেন। তার ছোট্ট একটা রিলে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই একটা গানের রিল, এই বিউটি রানী পাল তিনি প্রতিবাদ করে। দেখেন, মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম যে কত শক্তিশালী, রাজপথের চাইতে কোনো অংশে কম নাই, বিউটি রানী পাল প্রমাণ করে দিয়েছে। দেখেন, সাথে সাথেই আমরা ভেবেছিলাম আমাদের দেশটা মৌলবাদীদের খপ্পরে চলে গেছে, কিন্তু না, বিউটি রানী পাল ছোট্ট একটা রিল দিয়ে প্রমাণ করে দিলেন, এবং তার পক্ষ নিয়ে দেশের জনগণ প্রমাণ করে দিল এই দেশে মৌলবাদীদের স্থান নাই, এই দেশে সঙ্গীত বিরোধীদের স্থান নাই। যারা তার এই গান নিয়ে ট্রল করেছে তারা হলো সেই মাদ্রাসার বলৎকারের পক্ষের লোক, তারা সঙ্গীত বিরোধী লোক, তারা শিল্প বিরোধী লোক, যারা মানুষের সুকুমার সকল সৃষ্টি বিরোধী লোক, তারা বিউটি রানী পালের সমালোচনা করেছে, ট্রল করেছে। তো তোরাই কে আর করবো আমরা? বরং আমরা দেখলাম যে তিনি একটা, বলতে গেলে তিনি এই বাংলাদেশ থেকে সঙ্গীত হারিয়ে গিয়েছিল, এই বাংলাদেশ থেকে সুকুমার প্রবৃত্তি হারিয়ে যাচ্ছিল। বিউটি রানী পাল আমাদের সেই আশার আলোটা জ্বালিয়ে দিলেন। বিউটি রানী পালকে স্যালুট, তিনি যে কাজটা করেছেন সারা বাংলাদেশে আমি অবাক হয়ে গেছি। গ্রামের শিক্ষক, ছাত্র ছাত্রী, শিক্ষিকারাও তার পক্ষ নিয়েছে। এটা আমাদের জন্য একটা ভালো দিক, শুভ সূচনা। অর্থাৎ আমরা যে ভয় পেয়ে গিয়েছিলাম যে এই মৌলবাদীরা বিরোধী দলে চলে গেছে, মৌলবাদীদের কাঁধে ভর করে সরকারি দলে সরকার হয়েছে, তাহলে দেশটা বোধহয় মৌলবাদীদের খপ্পরে চলে গেল, সঙ্গীত বিরোধীদের, নৃত্য বিরোধীদের, যন্ত্র মানে সুর বিরোধীদের কাছে চলে গেল। আমরা ভেবেছিলাম অসুরের কাছে চলে গেছে। সর্বোপরি সংস্কৃতি যেটা, জি জি জি, তো সাংস্কৃতিক আমরা চর্চা। আশার আলো জাগিয়েছেন বিউটি রানী পাল, তাকে স্যালুট জানাতে হয়। তিনি মানে একাই, তিনি মানে আপনার ওয়ান আর্মি, ওয়ান ম্যান ফরিদ আর্মি। ভাই, প্রথম দিকে একটু স্মরণ করাই, প্রথম দিকে তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি হয়েছে। ওই যে ইউনুসীয় শাসন আমলে যেভাবে হতো, হ্যাঁ, ইউনুসীর শাসন আমল হলে নিশ্চিত তার চাকরিটা থাকতো না, নিশ্চিত থাকতো না। কিন্তু এরপরে মুসলিকা সরকারের প্রথম আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী, হ্যাঁ, তিনি বলেছিলেন যে গান তো গাইতেই পারে, যে তিনি চাকরির বিধিমালা লঙ্ঘন করেননি। হ্যাঁ, উনি একটা গান তো গাইতেই পারেন, গান গাওয়া তো কোনো দোষের না, অপরাধ না। এটা উনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন। ঠিক তারপরেই তদন্ত কমিটিটা কিন্তু থেমে গেছে, তারা আর তদন্তের দিকে যায় না। এরপর সোশ্যাল মিডিয়ায় যে ঝড়টা উঠলো, শুধু সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল মিডিয়ার পরিস্থিতি বুঝে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু এরপর পক্ষ নিয়ে লেখা শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য, সোশ্যাল মিডিয়া যে একটা শক্তিশালী জায়গা আবারও প্রমাণ করেছে বিউটি রানী পাল। এই সোশ্যাল মিডিয়ায় যখন মানুষ তার
পক্ষে চলে গেছে, তখন মেইন স্ট্রিম মিডিয়া ওই হেফাজতের ভাষায় কথা বলে নাই, জামাতের ভাষায় কথা বলে নাই, জঙ্গিদের ভাষায় কথা বলে নাই। যদি সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ পক্ষ না নিত, তাহলে একে কিন্তু চাকরিটা চলে দিয়ে ভারতের দালাল, ইসকনের দালাল বলে ঘেটি ধরে পিটাই করে দিত, জেলও হইতে পারত, মেরেও ফেলতে পারত। ফরিদ ভাই একটা পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছি। আমি আবার আপনার কাছে আসবো এটি। ফরিদ ভাই, যেটা বলছিলাম, আজহারুল এবং বিউটি রানী পাল হঠাৎ করে এই দুই প্রতিবাদী আমাদের সামনে এসে হাজির হলেন, এমনকি পুরো দেশ তাদের সমর্থন করলো, ধন্যবাদ দিল, গুড দিল না। আমি বারবার এটা জানতে চাচ্ছি, আমাদের সমাজের ভিতরে আসলেই কি মানুষের যে ভয়ে আতঙ্কে মানুষ যে 18 মাস ইউনূসের সময় থমকে ছিল, মানুষ কি এই সময়ে এই 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 অচলায়তন ভাঙতে শুরু করেছে? ফরিদ ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার শতাব্দীর রেকর্ডেই বলেছিলাম যে আমার মনে হয় এই যে বিউটি রানী পাল আর এই আজহারুল দুইজনই অরাজনৈতিক ব্যক্তিত্ব। একজন পরিণত মানুষ, শিক্ষক, উচ্চশিক্ষিত এবং শিক্ষক মানুষ, আর এই ছেলেটা একেবারেই বয়স কম, দেখি বোঝা যাচ্ছে। এই দুইজন এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী এবং সংগীত বিরোধীদের বিরুদ্ধে এদের কাজটা মাইল ফলক হিসেবে। আমি রফিক ভাইয়ের কাছে একটু চাই। রফিক ভাই, নিশ্চয়ই বিষয়টা আপনার নজর এড়ায়নি, বিউটি রানী পালের বিষয়টা। আমরা হঠাৎ করে আমাদের দেশে মানুষের, ইয়াং জেনারেশনের কথা বলছি, জেনজির কথা বলছি, সবাই কিন্তু বিউটি রানী পালের পক্ষে দাঁড়িয়েছে। যেটা আমরা দেখেছি, একদম বন্যার স্রোতের মতো শুধু প্রতিবাদ আসছিল, এবং শিক্ষিকারা, সারা দেশের শিক্ষিকারাও ওই সেম গান দিয়ে সেম ওই রকম ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছে প্রতিবাদ স্বরূপ। এটা কিন্তু মানুষ কি দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেই এই সাহস পাচ্ছে? আর না হলে তো বিউটি পাল একা হয়ে যেতেন। রফিক ভাই, সংক্ষেপে। শুনেন মাসুদ ভাই, বিউটি পাল কিন্তু প্রথম দিক দিয়ে একাই হয়ে গেছিল, বুঝতে পারছেন? এটার বিরুদ্ধে কিন্তু অলরেডি মৌলবাদীরা কিন্তু কথা শুরু করে দিয়েছিল যে টিকটকার হিসাবে, অশ্লীল হিসাবে তাকে আপনার উপস্থাপন করার চেষ্টা করছে। তা আমি আসলে এত কিছু দেখি না, আমি তার একটা সাইড দেখছি, একটা ভিডিও। তো এটা তো খারাপ কিছু না ভাই, এটা তো সাধারণ একদম সুন্দর। তার মানে কাপড় চোপড় সুন্দর করে আপনি সে মানে কোনো মানে অশ্লীলতা নাই। তো হঠাৎ করে এই জিনিসটা আসার পরে তদন্ত কমিটি গঠন হলো, এটাও আমরা দেখছি। তদন্ত কমিটি গঠন যখন হয়েছে, তখন কিন্তু এই যে আপনার ওই যে হুজুররা, মানে এই যে একটা শ্রেণী, তাদের মধ্যে তখন 2 ভাগ আছে, এখন 2, 3 ভাগ, 4 ভাগ আছে। এখন আমরা আর ওইভাবে করবো না, এক ভাগ একসাথে বলবো না। তাদের মধ্যে কিন্তু কুত্তা কামড়ি লাগে আছে। একটারে এক পক্ষরে কুত্তা হয়ে ডাকতেছে, আর এক পক্ষরে ডাকতেছে ওই যে মানে যা কুত্তা কুত্তি এরকম মানে গালাগালি করতেছে। 2 পক্ষই কিন্তু গালাগালি করতেছে। এটা এখন আমাদের গালাগালি করা, আমাদের বলার দরকার না। ফরিদ ভাই তো এতদিন বলতো ওই যে মৌলবাদী কইলে বলে দিই, এরা কিন্তু এখন 2-3 ভাগ হয়ে গেছে। ফরিদ ভাই, খবর দিয়ে দিলাম আপনাকে। এরা এখন কারে কে কামড়াইবো এটা আমার কাছে বোঝা মুশকিল। কে যে কোন পক্ষে, কে কারে কামড়াইতেছে এখন বোঝা মুশকিল। একে নাস্তিক কয় না কুত্তা কইয়া আপাতত সম্বোধন করছে, বুঝছেন নাই? তো ওইখানে এরা অলরেডি শুরু করে দিয়েছিল বিউটি পার্লারের বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছিল। তবে কেন জানি প্রতিমন্ত্রী কি ভুল করে ফেললো না কি করে ফেললো আমি বুঝলাম না। হঠাৎ করে বললো যে এটা তো কোনো খারাপ কিছু না, সাংবাদিক সম্মেলনে মানে ওই যে প্রশ্ন। এইটা কারণেই পরে ওই মানে পুরা আওলা হয়ে গেছে, আবার পুরা ভাইরাল হয়ে গেছে। তার পক্ষে মনে করেন যে একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম তোলপাড় শুরু হয়ে গেছে। না হয় যে ফরিদ ভাই বলছিল যেটা, ওই যে আমি একটা ভয় পেয়ে গেছিলাম যে এই মেয়েটার হয়তো চাকরি চলে যাবে, কারণ এরকম রেকর্ড কিন্তু অনেকগুলি আছে। একটু পাইলেই আপনার হিন্দুর আবাস পাইলেই ইসকন মারিয়া দেয়। ইসকন যে কোথায় কামড় দিছে, কোন জায়গায় যে চিমচিম আছে, এটা আমরা বুঝি না। একদিকে রফিক ভাই, একদিকে শিক্ষক, আরেকদিকে গান, আরেকদিকে একটু হালকা নাচ, শাড়ি পরে একজন শিক্ষক হয়ে কি এটা নাম এটা বলবে না। সবাই, তার চেয়েও বড় বিষয় হলো তিনি সনাতনী। কিন্তু এই তো আমি বলি আপনাকে, ওইটাই বলছিলাম। এই যে ইসকন বইলা কিন্তু বাইর করে ফেলছিল, কিন্তু ইসকন বইলা কিন্তু প্রকাশ করে ফেলছিল, কিন্তু তাই কিন্তু গেছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ার ইয়ার কারণে সে টিকে গেছে গা, বেঁচে গেছে গা। কারণ হলো দেখেন ওই কি জানি নামটা এই মুহূর্তে মনে হচ্ছে, ফরিদপুরে বলছে একটা হিন্দু লোক, কি জানি নামটা বলেছে আছে।
ওই ইসলামের নবীকে নাকি আমাদের নবীকে নাকি অবমাননা করছে, কি জানি বলছে না বলছে, ওই জন্য ওইটা সূত্র ধরে তারা জেলে ঢুকাই দিছে। এখন ওদের যে ধর্ম, এই যে ধর্মীয় যে আছে, ওই যে রামের ছবি দিয়া জুতা পিটা করলো, এই করলো সেই করবো, মানে অশ্লীলতার কোনো শেষ নাই। ওটা তাদের ধর্ম না, অবমাননা হয় না? ওইটা হ্যাঁ, ওইটা হলো অন্য ধর্মকে যখন আমরা বেজ্জতি করি, আমি যদি এইভাবে বলি কথাটা, তাদের ধর্ম অনুভূতিতে কি লাগে না? তাদের অনুভূতি নেই। তারা সেইটাই কি তো কথা। কাঠ? তারা কি নির্জীব? আমরা তো এই কথাগুলি, ওই যে ছেলেটা দেখেন, ওই যে আপনার এবং ওই রফিক ওইখানে ভাই, যে আবার অস্থায়ী, আরেকটাও বলি, এই যে আমাদের এখানে প্রায় ওই যে গত লাইভে একজন বারবার করে কমেন্ট করছিল, আমাদেরকে কেন কাফের বলা? এই যে কাফের মাইকে রেকর্ড করে, এই যে কে কাফের কে কি, এটা কি এইভাবে বলার বিষয়? অন্যদের কি না গায়ে আমি লাগে না? শুনে অন্য অন্য সে ধর্মের মানুষদের কি গায়ে লাগে না যে আমাদেরকে এগুলো বলছে? তাহলে আমরা কি পৃথিবীতে কি একা? মানে পৃথিবী আপনি একদিকে, আমরা অন্যদিকে নাকি? অন্যদিকেই তো আমাদের, আমরা অবশ্যই অন্যদিকে চলে গেছি গা। আপনি আর কিছুদিন অপেক্ষা করেন, এভাবে যদি আসলে থাকে, বারবার বলতেছি না, শুনেন, সমস্ত কিছুর মূলে হলো আপনার বিজনেস। ওই যে লাফালাফিও করেন, কাটাকাটি কেন ফাল মারেন, এই করে সবকিছু বিজনেস। বিজনেসে কিন্তু গতি কিন্তু অলরেডি নিম্নমুখী, কঠিনভাবে নিম্নমুখী। একটা এত আস্তে আস্তে না, কিন্তু ব্যাপকভাবে আপনার নিম্নগামী। আমি কিন্তু বহুত আগে বলছিলাম, বহুত দিন আগে আপনার টক শোতে বলছি যে এই যে ইসলাম নিয়ে এই যে হিন্দু বিদ্বেষ, এই যে অন্য ধর্মের কে টোটাল 800 কোটি মানুষের মধ্যে 225 কোটি হলো মনে করেন মুসলমান, এরা ছাড়া সব হলো জাহান্নামী, সব হলো কাফের, নমরুদ, যা আছে সব। ওই যে একটা জিনিস প্রপাগান্ডা যে ছড়াইতেছেন আপনার সারা বিশ্বে, সারা বিশ্বের মানুষ কিন্তু এই আপনার বাংলা বুঝে তারা অটো ট্রান্সলেট হয়ে যায়। সুতরাং তারা আপনারা কি বলতেছে তাদের বিরুদ্ধে, এটা কিন্তু ভালো করে বুঝতেছে। সুতরাং এমন ভাবে কলকাঠি নাড়বো, আমি বলছিলাম অনেকদিন আগে যে ভারতের ফাইল বোঝা মুশকিল, এমন কিছু কাজ আস্তে আস্তে করবে, মানে আমাদের দেশকে মৌলবাদী ট্যাগ দেওয়ার প্রায় কাছাকাছি চলে গেছে। পাকিস্তান যেন আপনার মৌলবাদী, পুরা আপনার জঙ্গি ট্যাগ অলরেডি সারা বিশ্বের ট্যাগ হয়ে গেছে গা, ওইরকম আমাদেরটাও কাছাকাছি নিয়ে পৌঁছাইতেছেন আপনারা, আমরা নিজেরাই। সুতরাং আমাদের অবস্থানটা খুব তাড়াতাড়ি বুঝবেন, লাফালাফি সম্বদ্ধ হয়ে যাবো। আরেকটা জিনিস বলি, একটা ছেলে, ওই যে একটা ছেলে দেখেন, ওই যে রমনা, এই যে এর এখানে পার্কের এনে, ওই যে আমরা সৌরাদ্দি জি, উদ্যানে, রফিক অনেক ভাই, রফিক ভাই কথা যখন তুলছেন, তো এই প্রসঙ্গেই বলি, হ্যাঁ এই এটাই বলতেছি, ছেলেটা এটাই বলতেছি আজহারুল, আপনাকে, এই ওর ছেলেটার কথা নাম বলতেছি হচ্ছে আপনাকে, দাঁড়ান আজহারুল। আপনি। জি, বলুন আপনি। এই হ্যাঁ, দুজনেই কিন্তু ওই খুবই ভাইরাল ছেলেটা এবং সাক্ষাৎ, দুজনের পক্ষেই পুরো দেশ এই মুহূর্তে। হ্যাঁ, এই ছেলেটা কিন্তু প্রথম ওরে কিন্তু হিন্দু বানাইতে এসেছিল। ওই এক হুজুর আছে না, ওই হুজুরে সে যে তর্ক বিতর্ক শুরু করলো তার সাথে, তারা বলছে, "এই, তুমি না না মিয়া না, ঘটনাটা হিন্দু।" কি ঘটছিল সেখানে? মূলত ঘটনাটা কি সেই ঘটছিল একটু ঘটনাটা হলো শুনি। এখানে, শুনেন, এখানে একটা মসজিদ বানাইছে। ওই একটা গাঁজাখুর এখানে মসজিদ বানাইছে, বানানোর চেষ্টা করতেছে, অলরেডি করছে, মানে তাবুত সরোয়ার্দী উঠাইছে। উদ্যানে। কিন্তু সরকার, হ্যাঁ, এটা সরকারি জায়গা, সরকারি জায়গা কিন্তু মসজিদ হয় না, হবে না। সরকার থেকে সরোয়ার্দী পারমিশন নিতে উদ্যানে। হবে, সরকারের অনুমোদন নিতে হবে। হ্যাঁ, তাইলে মসজিদ হবে, না হলে তো মসজিদ হবে না। এখন ওইটা এটা ভাঙতে গেছিল ম্যাজিস্ট্রেট, ওইখানে কেউ কেউ বাধা দিছিল, ওই ছেলেটা ওখানে ছিল, বুঝতে পারছেন? তো ওই ছেলেটা আবার না বলছে না যে না এখানে না, মসজিদ রফিক হবে। ভাই, বিষয় এটা না, তথ্যগত ভুল আছে আপনার, তথ্যগত ভুল আছে। ওইখানে কিরকম? ঘটনাটা হচ্ছে, ওইখানে ওই মসজিদ ওরা বানাইছে, ওরা ট্রিপল ট্রিপল দিয়া অন্যভাবে এটা অস্থায়ী ভাবে ওইখানে তৈরি করেছিল সরকারি জায়গায়। ওই হ্যাঁ, ছেলেটা ওটা প্রতিবাদ করেছে যে এখানে মসজিদ হলে ওই পাশে মন্দির হবে, তার পাশে গির্জা হবে। এই কথাটা তো আমি ওই বলতেছি, ছেলে আমি প্রতিবাদ আমি ওই করেছিল। কথাটা বলছি। ওইখানে ম্যাজিস্ট্রেট ওই ছিল দিনের না। শুনে, তারপর ও ওইখানে আচ্ছা, ওটা হুজুর এসে ওই ছেলেকে বললো, তুমি তুমি মসজিদের বিপক্ষে কেন কথা বলো, তুমি কি হিন্দু? সে বলে যে না, আমি মানুষ, সবার না, আগে এটা আমি আমি শুনছি তো। মানুষ, তারপরে আমি হিন্দু না ওই ছেলে, মুসলিম সেটা পরে দেখা যাবে। না না, ওই ছেলের জিজ্ঞেস করছে তোমার নাম কি, তুমি তো হিন্দু। কখন সে বলছে যে আমি হিন্দু না, আমি হলো প্রথম, আমি হলো প্রথম, হলো আমি হলো মানুষ। ছেলেটা বয়স কিন্তু 17-18 হবে। সে বলছে যে আমি মানুষ, প্রথমে না, এখানে যদি এই মসজিদ হয় তাইলে আমি নিজের টাকা দিয়ে একটা মন্দির করব। তখন সবাই ভাবছিল যে ছেলে হিন্দু, কিন্তু পরে দেখা গেল ওই ছেলে একটা স্ট্যাটাস দিছে, ওর নাম হলো আজহারুল। তখন জানা গেল যে সবাই এটা যে মুসলমান ধর্মের ছেলে। কারণ সে আর একটা কথা, যে এখানে হলো সরকারি জায়গা, এখান থেকে যদি এখানে মসজিদ বানাতে হলে পারমিশন নিতে হবে সরকার থেকে। কারণ সরকারি জায়গা কোনোদিন মসজিদ হয় না। আমাদের দেশের মানুষের ভুল ধারণা আছে, আপনার মসজিদের, আপনার নিজের জায়গা হইলে 500 মাইল না না, মসজিদের মতো করে রফিক দিতে ভাই, হবে। আরেকটু বলি, আরেকটু স্মরণ করাই দিই আপনাকে। আমি ওর ভিডিওটা দেখেছি, ও বলছে, বললো যে এখানে মসজিদ হবে, মানুষ আসে এখানে, এরা এখানে নামাজ পড়বে, ঠিক আছে। তো ওই ছেলে বললো যে তাহলে পাশে এখানে আমি মন্দির করব, তার পাশে আমি আর একটা গির্জা করব।
কারণ সবার হ্যাঁ অধিকার এখানে আছে। বলছে মুসলমানদের অধিকার না, থাকবে, হ্যাঁ বলছে হিন্দু নিজের টাকাতে করবো সবার আমি। অধিকার থাকতে হবে। তারপর ওই হুজুর হ্যাঁ বললো যে পাশেই তো মন্দির আছে, ওই যে একটু দূরে মন্দির আছে, তো ওই ছেলে বলে যে পাশেও তো মসজিদ আছে, মসজিদ আছে। এখানে কেন মূর্তি হতে হবে? এই তো এই ছেলেটা মানে এটা তো এইটাই বললাম, আপনি এই জিনিসটাই বললাম যে এখানে মসজিদ মসজিদ আছে, সব মসজিদ হবে, মন্দির হবে। এখন আসলে জানেন কি স্যার, আচ্ছা এখানে রফিক তো ভাই, প্রতিবাদ বিষয়টা এটা না, এখানে মন্দির আছে, এখানে মসজিদ আছে, এখানে হবে কি হবে না বিষয় এটা না। বিষয় হলো এই সিচুয়েশনে, এই বাংলাদেশে, আজকের বাংলাদেশে এই ছেলের পক্ষে কেন মানুষ দাঁড়ালো? আমার তো মনে হয় এই ছেলের তো অন্য ইউনুসের সময় হলে তো তার মাথাটাই যাইতো, মানে কল্লা যাইতো। মানুষকে শুনেন, দেয়ালে পিঠ এই থেকে গেছে মানুষের, মানুষ কেন প্রতিবাদী হয়ে উঠছে? আমি এই প্রশ্ন রফিক আমি আমি ফরিদ আমি ভাইকে আমার কথা করছি। শুনেন, শুনেন, আমি বলি আপনাকে জিনিসটা, এই ছেলেটা প্রথম কিন্তু হিন্দু বানাইতে চাইছিল, খেয়াল করে জিনিসটা, এবং এর স্ট্যাটাসও দিছে হিন্দু, এই ছেলে হিন্দু, কিন্তু পরে দেখা গেল ও নিজের স্ট্যাটাস দিছে যেহেতু, ওর নাম আজারুল, ওইটা তো ভাইরাল হতে এগুলো স্টপ হয়ে গেছে। যদি কোনো কারণে যদি হিন্দু ট্যাগ দিতে পারতো, অথবা যদি আওয়ামী লীগ ট্যাগ দিতে পারতো, তাহলে ওরে তো ওরে পিটাই লইলে, আপনি এটা বিশ্বাস করেন? ওখানে ওই ট্যাগটা দিতে পারে নাই, ওই ছেলেটা বয়স কম, যে কোনো কারণে ওই ট্যাগ দিতে পারে নাই, যে কারণে বেঁচে গেছে। কথাটা বুঝতে হবে আপনার। এখন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে কি মানুষ, সাধারণ মানুষ তো আসলে খুবই আপনার ইয়াতে আছে, ইউনুসের আমল না, এখনই পিটা খাই লইলে। আপনি দেখেন না রাজশাহীতে ঘটনা কি যে, রাজশাহী ইউনিভার্সিটি আমাকে বলতে দিলেন না, আপনি দিচ্ছেন ফরিদ বাইরে, রাজশাহী ইউনিভার্সিটিতে এগুলি সাধারণ ছেলেরা, এরা লেখাপড়া করতে আছে, ওই কি একটা প্রেম সেম নিয়ে ঘটনা, এটা নিয়ে হলো তাকে লাইব্রেরি থেকে পিটাইছে, এরপরে হলে পিটাইতে চাইছে, এরপরে এটা গেছে আওয়ামী লীগের ছাত্রলীগের টেক দিচ্ছে। ভাই ছাত্রলীগ কোথায় পারি? ইউনিভার্সিটি পোলারে যারা লেখাপড়া করে এখন, এই লেখাপড়া করবো না, ছাত্রলীগ টেক খাইলে আবার বন্ধ করে দিব। এমনি যদি টেক খাইছে ছাত্রলীগের তো ইউনিভার্সিটি আসতে পারে। ইতিহাসের আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে নাই যে কোনো ছাত্র দল বা ছাত্রলীগ বা ছাত্র শিবির করে দেখে আপনি ইউনিভার্সিটি পড়তে পারবে না, এরকম রেকর্ড ঘটে না। কিন্তু এটা এখন বর্তমানে যোগ হলো, কোন ছাত্রলীগ যদি কেউ ট্যাগ দিতে পারে তাহলে ইউনিভার্সিটি আবার করতে পারে না, যে কারণে ওই ছেলেগুলির জেলে দিছে। দেখেন আপনি, পিটনা পিটনা খাইলো, কি ছেলেটা কিভাবে মারপিট করছে আপনার, বেদম পিটাইছে। কিন্তু এরপরে ওরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা তাকে দিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার কতটুকু নির্লজ্জ বেহায় হয়ে গেছে গা, যে তাদের কথা তারা যেভাবে বলছে সেভাবে আপনার এ কাজ করছে, এই ছেলেগুলি জেলে দিছে। এটা কোনো কথা হইলো? এটা এটা কি বাংলাদেশ? আর এটা কি আমার পরিচিত বাংলাদেশ? এই বাংলাদেশ আমি কোনোদিন দেখি নাই ফরিদ ভাই। আমি তো 1987 সালে ঢাকা শহরে প্রথম লেখাপড়া করতেছি, ঢাকা সিটি কলেজে ভর্তি হয়েছি বিকম, তার মানে 85 সালে কলেজে পড়ি। এই ধরনের ঢাকাতে তো আমি সিটি কলেজে লেখাপড়া করছি, ঢাকা সিটি কলেজ বুঝেন তখন 87 সাল থেকে ঘটনা। আমি তো বহু দীর্ঘদিন ঢাকাতে লেখাপড়া করি, এরকম তো আমরা দেখি নাই। এখন আপনি যে সিলেটের কথা বলতে দেন, আমি একটু বলে দেই। আমি আমার ইউটিউব চ্যানেলে আমি গতকালকে একটা লাইভ করছি এটা নিয়ে। আপনি আমার কিশোরগঞ্জে করিমগঞ্জ এবং তারাই আইসা সে যে ধরনের বক্তব্য ইউজ করছে, ফজলু ভাই বীর মুক্তিযোদ্ধা, যাদের কারণে আমরা এই স্বাধীনতা পেয়েছি, যাদের রক্তের কারণে এই দেশ পেয়েছি, যাদের কারণে আমরা এই স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, নাহলে আজকে পাকিস্তানের ওই যে বেলুচিস্তান আর হলো কাশ্মীর নিয়ে আজকে কষ্ট, তাদের মতো এরকম পেদানি খাইতে হইতো, পেদানি খাইতে হইতো। আর সেই বাংলাদেশ যারা স্বাধীন করছে, সেই বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইকে যে অশ্রাব্য কথা বলছে, বর্তমানে সে বিএনপির একজন সাংসদ এবং বিএনপির কিশোরগঞ্জের জেলার আপনার সভাপতি ছিল এক সময়। সেই লোকরে করিমগঞ্জে তারা যে অশ্রাব্য সে গালি করছে, এটার প্রতিবাদে কিন্তু আমি ভিডিও করছি। এবং আরেকটা জিনিস, আমাদের এখানে কৃতি সন্তান যারা ডক্টর উসমান ফারুক সাথে হালকা কিন্তু একটা তাকে হুঁশিয়ারি দিছে। ডক্টর উসমান ফারুক ডক্টর উসমান গনির ছেলে, যে উসমান গনি আপনার ঢাকা ইউনিভার্সিটি বিসি ছিল এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিসি, বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাবিদ, তার ছেলে ডক্টর উসমান ফারুক। ফারুক সাহেব টেকনিক্যালি আপনার সে আপনার ভাষাটা ইউজ করেন, তার এমন ভাবে মানে হুমকি দিছে, অথচ তার লোমের যোগ্যতাও রাখে না তারা, তাকেও কিন্তু এখানে করিমগঞ্জের মাটিতে তারা ইয়া দিছে। এরপর আরেকজন আছে, আমি বলি যে আপনার মিউজুল হক চুন্নু, হতে পারে সে জাতীয় পার্টির এমপি হোক, সে দীর্ঘদিন এমপি ছিল, মন্ত্রী ছিল 2 বার, এবং তারাল করিমগঞ্জে যথেষ্ট উন্নয়ন করছে, আওয়ামী লীগের আমলে সে উন্নয়নে সহযোগী ছিল, সে তার নেতৃত্বে হয়েছে। কিন্তু তার নামে কিন্তু যেসব তাকে ভাষা ইউজ করছে, কি বলছে সন্ত্রাসী, আরো কি যিনি বলছে, অথচ চুন্নুর মুজিবুল হক চুন্নু এই ধরনের কোনো ঘটনা ঘটায় নাই। মুজিবুল হক চুন্নুর আমলে তারাল করিমগঞ্জে কাউকে আপনার নিরীহ মানুষকে কিন্তু ইয়ে করে নাই, নির্যাতন করে নাই। সে তার রাজনীতি করেছে, এখন দুর্নীতি করছে কিনা সেটা সরকার দেখবে। এটা আমি বলতেছি না, রফিক ভাই, আমরা আমি শেষ এটা করি। অন্য প্রসঙ্গ, না, 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 না। এটা অন্য প্রসঙ্গ।